তা সত্যিই তো, টাকা দিলে এমন অনেক নয়নরঞ্জিনী দাসী কলকাতা শহরে পাওয়া যায়। সেকালেও সম্ভব ছিল, একালেও সম্ভব। টাকায় কি না হয়, টাকায় সব পাওয়া যায়, চাইলে বাঘের দুধও পাওয়া যায়। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম, দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নিই এখন নয়নরঞ্জিনী দাসীর কি নাজেহাল অবস্থা। তাহলে দেখুন, জীবন কখন কাকে কোন পথে মোড় ঘুরিয়ে দেয় কেউ জানতে পারে না। শুরু করছি আজকের পর্ব। তা উকিলবাবু হেসেছিলেন, বলেছিলেন, তা আপনি যার পাল্লায় পড়েছিলেন তার পক্ষে একটা ডুপ্লিকেট নয়নরঞ্জিনী দাসীকে কোর্টে খাড়া করা একদম অসম্ভব নয়। আর এই রকম নয়নরঞ্জিনী দাসী কলকাতা শহরে টাকা দিলে অনেক পাওয়া যায়। তারাই গিয়ে আপনার নাম নিয়ে বেমালুম সব কিছু কবুল করে আসবে। জজ সাহেবের ধরবার কোনো ক্ষমতা নেই। কোর্টে আমাদের এরকম অনেক হচ্ছে। নয়নরঞ্জিনী বললেন, তাই বলে এই রকম দিনকে রাত করা হবে বাবা? আমার যে হৃদকম্প হচ্ছে শুনে উকিলবাবু। তাহলে অনাথা বিধবাকে দেখবার কেউ নেই সংসারে? উকিলবাবু বললেন, আপনি বড় মুষড়ে পড়েছেন মা, অত ভাবছেন কেন? তাহলে আমরা আছি কি করতে? আমরা তো এই জন্যই আছি। আইন যেমন দিনকে রাত করতে পারে, তেমনি রাতকেও যে দিন করতে পারে। আইন যে দুমুখো ছোড়া। নয়নরঞ্জিনী বললেন, না উকিলবাবু, গরিবদের মারবার জন্যই দেখছি আইন তৈরি হয়েছে। উকিলবাবু এবার আর হাসি চেপে রাখতে পারলেন না, হো হো করে হেসে উঠলেন। বললেন, আপনি যদি গরিব হন তো আমরা আপনার কাছে কি বলুন তো মা? আর এই রকম ঠকজোচ্চর যদি দুনিয়ায় না থাকে তো আমাদের চলে কি করে বলুন তো? আমরাই বা পেট চালাই কি করে? আমাদের কথাটাও তো একবার ভাবুন। নয়নরঞ্জিনী বললেন, আমার ভাবনা কে ভাবে বলে তার ঠিক নেই। আপনাদের কথা আমায় কেন ভাবতে বলছেন? আমার যে মাথা ঘুরে মরতে ইচ্ছে করছে উকিলবাবু। আমার যে সব গেছে। আমার শ্বশুর গেছে, স্বামী গেছে, ছেলে গেছে, ছেলের বউ গেছে, আর বাড়িটা মাথা গোজাচ্ছিল, এখন তাও যেতে বসেছে। এখন আমি কি করি বলুন তো? কিন্তু কেঁদে তো কিছু লাভ নেই, একটা কিছু করতে হবে। কি করতে হবে তাই বলুন। এখন এই নিলেমের নোটিশ এসেছে, এখন কিসে পিন্ডি চটকাবেন চটকান। উকিলবাবু এইসব সহ্য করার অভ্যেস আছে। বললেন, নোটিশ না হয় আমি নিলাম, নিলেমের দিন ফেলবার জন্যও না হয় আমি দরখাস্ত করে দেবো ক্ষণ। আর এক্ষুনি না হয় দুদিন পর টাকাটা দিলেও চলবে, সেই ব্যবস্থাও আমি করে দেব। তা করে দিলেই তো হলো। কিন্তু টাকাটা আমি কোত্থেকে দেব? উকিলবাবু বললেন, সে যেখান থেকে হোক আপনাকে দিতে হবে। সাক্ষী সাবুত নথিপত্র সবই যে আপনার বিপক্ষে। আপনি যে নিজেই গোড়া থেকে ভুল করে এসেছেন, এখন খেসারত তো দিতেই হবে। জানেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সংসারে বাস করবি আর ট্যাক্সও দিবি না। একে আপনার সেই ট্যাক্সই ধরে নিন না। নয়নরঞ্জিনী বললেন, কিন্তু ট্যাক্সও যে আমি দেব বাবা, তার জন্য সংসার আমাকে কি দিয়েছে? কি দিয়েছে বলুন তো? কোন সুখটা পেয়েছি আমি সংসারে থেকে? বিয়ে হবার পরেই বিধবা হলুম, ছেলে হলো, ছেলেকে ছোটবেলা থেকে বুকে আগলো করে মানুষ করলুম। সেই ছেলেই বড় হয়ে মায়ের দুঃখ দেখলে না। তারপর ছেলের বিয়ে দিলুম, সেই বউও পর হয়ে গেল। বিষয় সম্পত্তি দেখবার জন্য বিশ্বাসী ব্যারিস্টার ছিল, সেও শেষকালে আমাকে পথে বসালে। এত ট্যাক্সও আমি বিধবা মানুষ হয়ে কি করে দিই বলুন? কোত্থেকে দিই? এত ব্যক্তিগত সুখ দুঃখের কথা শুনবার উকিলবাবুদের সময় থাকে না, থাকবার কথাও নয়। বউবাজারের পাকা প্রবীণ উকিল বিভূতিভূষণ বসুর অনেক মক্কেল,
সব মক্কেলদের সুখ দুঃখের কথা শুনতে গেলে 72 ঘন্টা দিতে হয়। সকাল থেকে লাইন দিয়ে মক্কেলেরা তার বৈঠকখানায় বসে থাকে। তারপর রাত 12টা পর্যন্ত তার দরজায় মক্কেলেরা ভিড় করে থাকে। এইরকম একজন ব্যস্ত উকিল হয়ে যে এতখানি কথা শুনেছেন, এটাই যথেষ্ট। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় দরখাস্ত পেশ করে আরও 3 মাস ঠেকিয়ে রাখবো নিলেমটা। তা সেই 3 মাসের মধ্যে টাকাটা জোগাড় করতে পারবেন না? টাকা কোত্থেকে পাবো আমি? আমার কি আর টাকা আছে? কিন্তু তা বললে তো আর কোর্ট শুনবে না। টাকাটা তো আপনাকে দিতেই হবে, নইলে ওই বাড়িটা নিলাম হয়ে যাবে। আপনাকে বাড়ি ছাড়তে হবে। এই যে কত মক্কেল আমার কাছে বসে আছে দেখছেন, সকলেরই আপনার মতো সমস্যা। কারোর দেনা, কারোর পাওনা, কারোর বাড়ি, আবার কারোর জমিদারি। আপনি আজ রাত্রে ভালো করে ঘুমন গে যান। আমি তো আছি, আপনার কোনো ভাবনা নেই। শুধু টাকাটা যাতে শিগগির জোগাড় হয় তার একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, একটা কথা। নয়নরঞ্জিনী উঠছিলেন। শম্ভুও তৈরি হয়েছিল। একটা ট্যাক্সি ডেকে আবার চলে আসছিলেন। উকিলবাবু যেন শেষ মুহূর্তে কথাটা মনে পড়ল, বললেন, হ্যাঁ, আর একটা কথা, শখানেক টাকা দিতে হবে। শখানেক? কেন? উকিলবাবু বললেন, মামলা হচ্ছে লাখ টাকার। তার নিলেম ঠেকাতে গেলে ওটা তো দিতে হবে। পেশকারি আছে, নাজির আছে, পেয়াদা আছে, হাকিম হুকুম, সবাই যে ওত পেতে রয়েছে। শ্মশানে মরা এলে শকুনিরা যেমন ওত পেতে থাকে, এও তাই। পান খেতে দিতে হবে না? তাই বলে শখানেক টাকার পান? আহা, পান বলেছি বলে কি সত্যি সত্যি পানই খাবে? ওদের তো একটা পাওনা, না দিলে আপনারই ক্ষতি। তা না দেন না দেবেন, কেউ তো আর আপনাকে মাথার দিব্যি দিয়ে চাইছে না। এটা যতবার দিনে পড়বে ততবার দিয়ে যেতে হবে। নয়নরঞ্জিনী বললেন, তা দেব, কপালে গেরো থাকলে দিতেই হবে। আমার এই চাকরকে দিয়ে কাল সকালেই পাঠিয়ে দেব। বাড়িতে না পাঠালেও চলবে, কাল কোর্টে পাঠিয়ে দেবেন। আমি বাড়িতে টাকা নিয়ে কি করব বলুন? আমি তো আর নিজে পেটে পুরব না। এই বলেই হো হো করে অমায়িক হাসি হাসলেন আবার। গাড়িতে আস্তে আস্তে শম্ভু সারা রাস্তাটা মামনির পাশে বসে মামনির চেহারাটার দিকে চেয়ে দেখতে লাগলো। আগে এতদিন এত কাণ্ড হয়েছে বাড়িতে, এত বকাঝকা হয়েছে বৌদিমণিকে নিয়ে, কিন্তু মুখের চেহারা কখনো এমন হয়নি। সমস্ত বাড়িটা নিলেম হয়ে যাবে। তাহলে যাবে কোথায় সবাই? আর তো বাড়ি নেই মামনির। মামনি যেন পাথর হয়ে উঠেছে ভেতরে ভেতরে। রাস্তাটা অন্ধকার ঘুরঘুরটি। সমস্ত গাড়িগুলো ছুটছে সামনের আলোর ওপর ঠুলি এঁটে। সমস্ত কলকাতাটা যেন মামনির মেজাজের মতো থমথম করছে। মামনিকে বাড়ি ছেড়ে দিতে হবে। জাপানিদের কাছেও যেন সমস্ত কলকাতাটা ছেড়ে দিতে হবে বাঙালিদেরকে। তাই এইসব দিনগুলোর কথা দীপঙ্করের বেশ মনে আছে। নয়নরঞ্জিনী দাসী যখন বাড়িটাকে বাঁচাবার জন্য ছটফট করে বেড়াচ্ছেন, একবার উকিল আর একবার ঘর করছেন, যখন দুই হাতে উকিলেরা পয়সা দুইয়ে নিচ্ছে, কোনো দিকেই কোনো আশার রেখা খুঁজে পাচ্ছে না, দীপঙ্করও সেই সময় একবার আপিসে, একবার গড়িয়াহাটায় সতীর কাছে গিয়ে সান্ত্বনা খুঁজছে। বাড়িতেও শান্তি নেই, বাইরেও তাই। সেই সব দিনগুলোতে অন্ধকার বিছানার ওপর শুয়ে চোখ বুজলেই কেবল কিরণের কথাটা মনে পড়ত। কিরণ যেন বলতো, আমার কথা ভাবিস নে তুই দীপু, এখন কোনো বাজে কথা ভাববার সময় নেই আমাদের। এখন গ্লোবে আগুন লেগে গেছে। তুই এখন নিজের কথা ভাব, এখন কেবল চুপ করে দেখবি। গান্ধীজির কথাও মনে পড়ত দীপঙ্করের। I have not asked the British to hand over India to the Congresses or to the Hindus. Let them convert India to God, or in modern parlance to anarchy. Then all the parties will fight one another like dogs. Or
will when real responsibility face them come to a responsible agreement. সেদিন দীপঙ্কর যথা নিয়মেই আপিস থেকে সোজা চলে এসেছিল সতীর কাছে। এই আশাটা যেন নিয়ম হয়ে গিয়েছিল দীপঙ্করের জীবনে। রঘুও জানত ঠিক কখন আসবে দাদাবাবু। এসে চুপ করে বসে থাকবে হেলানো চেয়ারটাতে। চা খাবে না, খাবার খাবে না, সিগারেট পান কিছুই চাইবে না, শুধুই বসে থাকবে। পৃথিবীর সমস্ত সমস্যা, জীবনের সমস্ত জটিলতা থেকে বিচ্ছিন্ন হয়ে দীপঙ্কর এইখানে এই গড়িয়াহাটার বাড়িটায় নির্জন ঘরটাতে এসে জটিলতা থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তি খুঁজবে। মুক্তি খুঁজবে নাকি জটিলতা বাড়াবে তা সেদিন বুঝতে পারেনি, কিন্তু প্রতিদিনই এসে বসত। প্রতিদিনই সতী তৈরি থাকত। দীপঙ্কর এলে সতী এসে বসত পাশের চেয়ারটাতে। তারপর চুপচাপ মুখোমুখি বসে চলত দুজনের নির্বাক আলাপচারিতা। একবার দুবার সতী বলতো, কেন আসো তুমি? কিংবা বলতো, আজ সকালে বৃষ্টি হয়েছিল। এইরকমই অনাবশ্যক আলাপের মধ্য দিয়ে কোথায় যেন একটা গ্রন্থি বেঁধে উঠেছিল একেবারে অন্তরের অভ্যন্তরে। লোকচক্ষুর আড়ালে কোন এক অদ্ভুত সম্পর্কের ক্ষীণ সূত্র সৃষ্টি হচ্ছিল, তা দুজনের কেউই জানতে পারেনি। দীপঙ্কর শুধু জানত সতী নিয়ম মাফিক পাশের খালি চেয়ারটাতে এসে বসবে, আর সতীও জানত দীপঙ্কর আপিস থেকে সোজা এইখানে এই চেয়ারটাতে বসে গায়ে এলিয়ে দেবে। কিন্তু সেই দিন একটু তাড়াতাড়ি এসে পড়েছিল দীপঙ্কর। অভয়ঙ্কর এসেই খবরটা দিয়ে গিয়েছিল। বলেছিল, মিস্টার ঘোষালের কেসের খবর কিছু রাখো সেন? কে মিস্টার ঘোষাল? কথাটা বলেই অবশ্য নিজে অবাক হয়ে গিয়েছিল। এই অল্প দিনের মধ্যেই ভুলে গেল নাকি দীপঙ্কর? অভয়ঙ্করও অবাক হয়ে গিয়েছিল। বলেছিল, শুনেছ বোধহয় মিসেস ঘোষের এভিডেন্সের ওপরেই এখন মিস্টার ঘোষালের ভাগ্য নির্ভর করছে। সে কি, কেন? অভয়ঙ্কর বললে, তুমি জানো না? কই, পেপারে তো কিছু দেখিনি। মার্ডার কেসের খবর তো পেপারে বেরোচ্ছে না কিছুই। সেদিকে মিস্টার ঘোষাল এক্সপার্ট, টাকা দিয়ে প্রেসকে গ্যাগ করে দিয়েছে। কোনো খবরের কাগজে তার কোনো কেসের রিপোর্ট বেরোবে না। কিন্তু শুনেছি এইবার মিসেস ঘোষকে ডিফেন্স করেছে। কোন মিসেস ঘোষ? অভয়ঙ্কর বললে, মিস্টার ঘোষালের এক্স পিএ সতী ঘোষ। কেন, তোমার সঙ্গে তার দেখা হয় না আর? দীপঙ্কর যেন আকাশ থেকে পড়ল। বললে, আর ইউ শিওর? তুমি ঠিক জানো? অভয়ঙ্কর বললে, আমি কারেক্ট। হাইকোর্টে আমার এক অ্যাডভোকেট ফ্রেন্ড আছে, সে ডে টু ডে আমাকে সব বলে যায়। তার কাছেই সব শুনেছি। শুনেছি নাকি মিসেস ঘোষের আজকে স্টেটমেন্ট দেবার কথা আছে। মিসেস ঘোষকে সমন করা হয়েছে আজ। আজ কখন? আজ এই এখন, এই হিয়ারিং হচ্ছে হয়তো। বলি ঘড়িটা দেখলে অভয়ঙ্কর, 2টো বেজেছে। দীপঙ্কর তখন অন্য কথা ভাবছে। ঘৃণা নয়, রাগও নয়। মিস্টার ঘোষালের ওপর কোনো রাগ, কোনো ঘৃণাই নেই দীপঙ্করের। পৃথিবীর কোনো লোকের ওপরেই রাগ নেই তার। কিন্তু যা কিছু কুৎসিতা, যা কিছু অন্যায়, যা কিছু অসুন্দর, তার কাছ থেকেই বরাবর দূরে থাকতে চেষ্টা করেছে সে। দীপঙ্কর মুক্তি চায়নি, সংগ্রাম করে কুষ্টিকে সুষ্টি করতেও চায়নি। তার কেবলই মনে হয়েছে সমস্ত কলঙ্ক থেকে সে প্রাণপণে দূরে থাকবে। কলঙ্ক থেকে দূরে থাকা কি আর সহজ কথা নাকি? প্রতি মুহূর্তে আমরা সংগ্রাম করি মিথ্যার সঙ্গে, আত্মরক্ষা করি শত্রু থেকে। আমরা তেল নুন মশলার অধীন। আমরা তো তুচ্ছতাকে অস্বীকার করে এক মুহূর্তও বাঁচতে পারি না। তবুও তো মানুষ পরিচ্ছন্ন হতে চায়, নিজের সংসারকে সকাল বিকেল ঝাড় দিয়ে আবর্জনা মুক্ত করতে চায়। এই এতটুকুই মাত্র করতে বলেছিল সতীকে, এর বেশি কিছু নয়। সেই সামান্য কথাটুকুও সতী রাখলে না তার।
সত্যি কি সত্যি আবার মিস্টার ঘোষালের সংস্রবে গেছে? আবার এত কাণ্ডের পরেও সেখানে গিয়ে সে আত্মবিক্রয় করেছে? তুমি ঠিক জানো অভয়ঙ্কর? আর ইউ ভেরি শিওর? দীপঙ্কর উঠল, বললে, আমি আজ সকাল সকাল উঠব অভয়ঙ্কর, আমার একটা বিশেষ কাজ আছে। তা হঠাৎ মনে পড়ল বুঝি? দীপঙ্কর বললে, না না, আজ কমাস ধরেই আমি ফিলিং ভেরি ব্যাড, আমার আর কিছু ভালো লাগছে না। তাহলে ছুটি নাও না, টেক লিভ। দীপঙ্কর বললে, ছুটি নিয়ে আর কি করব, ভাবছি ট্রান্সফার নেব, কলকাতা থেকে ট্রান্সফার নিয়ে শিলিগুড়ি কিংবা ময়মনসিংহে কোথাও গিয়ে চাকরি করব। আমার এই টেনশন আর ভালো লাগছে না অভয়ঙ্কর, আমি রান ডাউন হয়ে গেছি, আমি হেরে গেছি, আমি লস্ট অভয়ঙ্কর, লাইফের রেসে আমি আজ লাস্ট হর্স। হঠাৎ দীপঙ্করের কথা শুনে অভয়ঙ্করও আরও অবাক হয়ে গেল। যত প্রমোশন হয়েছে মিস্টার সেনের, ততই যেন কেমন হয়ে গেছে। আগে যেন একটু নিজের শরীরের দিকে যত্ন নিত, আগে যেন জামা কাপড়ের দিকেও একটু যত্ন নিত। হয়তো মাদার মারা যাবার পর থেকেই সেন এরকম হয়ে গেছে। আর তো কোনো কারণ নেই। আর কোনো কারণই অভয়ঙ্কর খুঁজে পেলে না। তাড়াতাড়ি কফর সাহেবকে বলে দীপঙ্কর সোজা বাইরে বেরিয়ে গেল। অভয়ঙ্করেরা জানবে কি করে? অভয়ঙ্করেরা বুঝবেই বা কি করে? দীপঙ্করই বা কাউকে বোঝাবে কেমন করে? সকালে ঘুম ভাঙার পর থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাবার সময় পর্যন্ত মানুষের তো কেবলই দেবার পালা চলে প্রতি মুহূর্তে। চাকরকে দিতে হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়, ভাই বোন বন্ধু সমাজ রাষ্ট্র সকলকে কেবল দিয়েই যেতে হয়। এই দেওয়ান যেন তৃপ্তি পায় না দীপঙ্কর। কে আছে এমন সংসারে, কিংবা কে আছে এই সংসারের বাইরে যাকে দিলে তার দান দ্বিগুণ হয়ে ফিরে আসতে পারে? দীপঙ্কর তো কেবলই দিতে চায়, কিন্তু নেবার মতো সেই মহাপ্রাণ কোথায়, যাকে সব কিছু দিতে পারলে যেন কৃতার্থ হতো, সে ধন্য হতো। এতদিন মা ছিল, এতদিন কিরণ ছিল, এতদিন প্রাণমথবাবু ছিল, আজ তাদের কেউ নেই। তারা সবাই দীপঙ্করের দেওয়ার ঊর্ধ্বে উঠে গেছে। একজন মাত্র ছিল তখনও, সে হলো সতী। সেই সতীও যেন দীপঙ্করের কাছ থেকে অনেক দূরে চলে গেল আজ। দরজায় কড়া নাড়তেই রঘু দরজাটা খুলে দিয়েছে। আজ এত সকাল সকাল দীপঙ্করকে আসতে দেখে রঘু একটু অবাক হয়ে গেল। দীপঙ্করের সেই দিকে কোনো নজর ছিল না। সোজা গিয়ে হেলানো চেয়ারটাতে গা এলিয়ে দিলে। রঘু পাখাটা ঘুরিয়ে দিলে জোর করে। দিদিমণি তো নেই। দীপঙ্কর যেন সব জেনেও বিশ্বাস করতে চায়নি। অভয়ঙ্কর এত কথা বলবার পরেও যেন অবিশ্বাসে মন থেকে উড়িয়ে দিতে চেয়েছিল কথাগুলো। কিন্তু রঘুর মুখ থেকে কথাটা শুনে যেন নতুন করে আবার অবাক হবার পালা। কোথায় গেছে? হাইকোর্টে। হাইকোর্টে? কার সঙ্গে গেছে? একলা? একজন ভদ্রলোক এসেছিল, তিনিই ডেকে নিয়ে গেলেন। আমাকেও যেতে বলেছিলেন সঙ্গে, কিন্তু আপনি আসবেন আপিস থেকে, তাই যাবার সময় আমাকে থাকতে বলে গেলেন। এরপর আর রঘুর কোনো কাজ নেই। রঘু নিজের কাজেই চলে গেল। দীপঙ্করের মনে হলো পৃথিবীর কোথায় এক কোণে যেন একটা ক্ষীণ আছাড় আশ্রয় ছিল তার। তাও যেন হঠাৎ এক ঝড়ের ফুৎকারে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল। তবু যেন কিছু করবার নেই তার। তবু যেন এখানেই তাকে বসে থাকতে হবে। তবু যেন এমনি করেই প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতীক্ষা করে করে মুহূর্তের পদধ্বনি শুনতে হবে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সতীরও মনে হচ্ছিল সেও যেন মুহূর্তের পদধ্বনি শুনতে এসেছে এখানে।
একদিন জীবনের সব অবলম্বন নিঃশেষ করে দিয়ে যখন নিরাশ্রয়ের শিখরটার উপর উঠেছে, তখনই যেন সেইখান থেকে ঝাঁপ দিয়ে ভাগ্যের অতল গহরে তলিয়ে যাবার হুকুম হলো তার ওপর। এ এক অদ্ভুত জগৎ। কোনো দিকে চাইবার সাহস হয়নি তার। মাথা নিচু করে সে যেন তার নিজের ভাগ্য দেবতার শেষ জাজমেন্ট শুনতে এসেছে হাইকোর্টে। আপনি তো একদিন রেলের অফিসে চাকরি করতেন মিসেস ঘোষ। এই কথা কি সত্যি যে সেই চাকরি আপনি নিজের ইচ্ছেই ছেড়ে দিয়েছেন? সত্যি মাথা নিচু করেই ছিল। মাথার ঘোমটাটা আরও একটু নামিয়ে দিলে, তারপর বললে, হ্যাঁ। স্টার্টিং কাউন্সিল বললে, অনুগ্রহ করে আপনি আর একটু জোরে উত্তর দিলে সুবিধে হয়, আমরা তাহলে একটু স্পষ্ট করে শুনতে পাই। সত্যি স্পষ্ট গলায় আবার বললে, হ্যাঁ। তা যদি নিজের ইচ্ছেতেই চাকরিটা ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আসামি মিস্টার ঘোষাল অ্যারেস্ট হবার আগে চাকরি ছাড়লেন না কেন? আপনার স্বামী কি আপত্তি করেছিলেন বলেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন তখন? সতী বললে, না। সমস্ত কোর্টময় শ্মশানে স্তব্ধতা বিরাজ করছে। আজ এত দিন ধরে কেস চলছে, বহু লোক উদ্গ্রীব হয়ে আছে ফলাফল শুনবে বলে। আজকে সাক্ষীর ওপর মিস্টার ঘোষালের ভাগ্য নির্ভর করছে। সার সার বেঞ্চের ওপর সভ্য শিক্ষিত কৌতূহলী মানুষের ভিড়। কৌতূহল মিস্টার ঘোষালের জন্য নয়, কৌতূহল অন্য কারণে। এত বড় নৃশংস মার্ডার যে করেছে তাকে সবাই দেখবে। প্রতিটি সাক্ষীর জবানবন্দির সঙ্গে আসামির মুখের হাবভাব, চোখের চাউনি, সমস্ত প্রতিক্রিয়া দেখবে সবাই, মিলিয়ে নেবে। চোখের সামনে দেখবার সৌভাগ্য সকলের হয় না, কিন্তু কোর্টের কল্যাণে হত্যাকারীকে দেখবার সৌভাগ্য সকলের মেলে। আসলে দীপঙ্করের মনে হয় সকলেই মার্ডার করতে চায়, সকলেই খুন করতে চায়। শিক্ষা সংস্কার খুনের বাধা হয়ে দাঁড়ায় পদে পদে, তাই খুন করে না কেউ। তাই হত্যার খবর, হত্যাকারী আর ডিটেকটিভ উপন্যাসের এত আদর মানুষের সমাজে। নইলে কোন মানুষ নিজের কাজ ফেলে স্বাস্থ্য নষ্ট করে খুনের মামলা শোনে কোর্টে গিয়ে দিনের পর দিন? আপনি চাকরি করতেন বলে কি আপনার শাশুড়ি কোনোদিন আপত্তি করেছিলেন? হ্যাঁ। আপনি তো স্ত্রী হিসেবে খুব সুখী, হ্যাঁ কি না বলুন? সতী বললে, না। মিস্টার ঘোষালের একটা নির্বিশেষ করে শিখিয়েছিল সতীকে যে স্ত্রী হিসেবে তার বিবাহিত জীবনে সুখী, এটাই প্রমাণ করতে চাইবে স্ট্যান্ডিং কাউন্সিল। আপনার স্বামী তো অগাধ টাকা, আপনার স্বামীর অপরূপ স্বাস্থ্য, কলকাতার এক নামকরা ধনী বংশে আপনার বিয়ে হয়েছিল। এই কথাগুলো কি সত্যি? সতী বললে, না। আমার শাশুড়ির সমস্ত টাকা লোকসান হয়ে গেছে। কিন্তু নষ্ট তো আগে হয়নি, তখন কেন চাকরি করতে গিয়েছিলেন? মিস্টার ঘোষালি কি আপনার চাকরিটা করে দিয়েছিলেন? সতী বললে, হ্যাঁ, আমার নিজের টাকা উপার্জন করবার ইচ্ছে হয়েছিল। কিন্তু আপনি চাকরি করার পরেও তো আপনার স্বামী আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আপনার স্বামী তো একজন দেবতুল্য মানুষ। সতী মাথা তুলল। সিংহের মতো যেন কেশর নাড়া দিয়ে নিলে, তারপর বললে, না, দেবতুল্য মানুষ হলে আমি প্যালেস কোর্টে ফ্ল্যাট ভাড়া করতুম না। স্ট্যান্ডিং কাউন্সিল ভদ্রভাবে সবিনয়ে বললেন, মিসেস ঘোষ, আমি যেটুকু প্রশ্ন করব আপনি শুধু সেই প্রশ্নেরই জবাব দেবেন, তার বেশি দেবার দরকার নেই। এখন বলুন, আপনার এত সুখের মধ্যেও কেন আপনি এই জঘন্য চিঠি লিখতে গেলেন? মিস্টার ঘোষালকে বাঁচাবার জন্য? সত্যি কিনা বলুন তো? সতী যেন একটু ঘাবড়ে গেল, তারপর ব্যারিস্টার দত্তের মুখের দিকে একবার চাইলে, সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মিস্টার ঘোষালের দিকেও একবার চাইলে। বলুন।
বলুন বলুন, যা সত্যি ঘটেছিল তাই বলুন। কেন এমন জঘন্য কদর্য চিঠি লিখলেন আপনি? আপনি অন্যের বিবাহিতা সতীসাধ্যী স্ত্রী হয়ে আপনার অমন স্বাস্থ্যবান সুন্দর স্বামী থাকতে, আপনার নিজের মায়ের মতো অমন শাশুড়ি থাকতে কেন লুকিয়ে লুকিয়ে এমন চিঠি লিখলেন? আপনি কি জানতেন না যে এতে আপনার নামে মিথ্যে কলঙ্ক উঠতে পারে, আপনার সংসারে আগুন জ্বলে উঠতে পারে? আপনি মিস্টার ঘোষালের প্ররোচনায় ব্যাকডেট দিয়ে নিজের ক্ষতি করে এই চিঠিটা লিখলেন? জানতেন না যে এতে নিজের হাতে নিজের ডেথ সেন্টেন্স লিখে দেওয়া হলো? আপনি এমন শিক্ষিতা মহিলা হয়েও এই সহজ কথাটা একবারও বুঝতে পারলেন না? হঠাৎই কি যেন একটা গোলমাল হলো। ব্যারিস্টার দত্ত কি যেন বললেন জজকে। স্ট্যান্ডিং কাউন্সিলের সঙ্গে ব্যারিস্টার দত্তের কি যেন একটা নিয়ে বাদ প্রতিবাদ চলতে লাগলো অনেকক্ষণ ধরে। সত্যি চোখের সামনে তখন সমস্ত হাইকোর্টটা যেন ঘুরছে। মনে হলো সে এক্ষুনি পড়ে যাবে। চারিদিকে গুজগুজ ফিসফিস শব্দ হচ্ছে। সমস্ত এজলাস যেন গম গম করছে এতগুলো লোকের মানুষের কৌতূহলে। হঠাৎ সব থেমে গেল। হঠাৎ আবার প্রশ্নের ঝড় বয়ে যেতে লাগলো। আপনি জানেন যে এই চিঠি যদি আপনি নিজের হাতের লেখা বলে স্বীকার করেন, তাহলে সমস্ত কলকাতার নারী সমাজে আপনার নামে ঢিঢি পড়ে যাবে, আপনার নামে কলঙ্ক রটবে? সতী বললে, আমি জানি। এই চিঠি কি আপনার মতো একজন সম্ভ্রান্ত মহিলার দ্বারা লেখা সম্ভব? এও জজকে বিশ্বাস করতে বলেন? সতী বললে, হ্যাঁ, সম্ভব। আপনি জানেন, যদি আসামি এই মামলায় দোষী প্রমাণিত না হন, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে একদিন এই পাপ সংক্রামিত হবে। খুনিরা যদি শাস্তি না পায়, তাহলে সমাজে খুনের সংখ্যা বেড়ে যাবে। সেই অধঃপতন থেকে বাংলাদেশের কোনো বাঙালি রেহাই পাবে না। আরও কি জানেন যে আপনিও তার অংশভাগী হবেন? সতী মাথাটা নিচু করে ঘোমটাটা টেনে নিলে। এই সব কিছু জেনেও আপনি স্বীকার করছেন যে আপনার নিজের হাতের লেখা চিঠি এটা? তবে কি আমরা বিশ্বাস করতে বাধ্য হব যে বাংলার নারী সমাজ থেকে সতী নারীর সম্পূর্ণ অন্তর্ধান হয়ে গেছে? এতদিন ধরে এত মহাপুরুষ যা উপদেশ দিয়ে গেছেন, বেদ, উপনিষদ, মহাভারত, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র বিদ্যাসাগর, সকলের সব শিক্ষা, সব উপদেশ কেবলই ভস্মে ঘি ঢালা হয়েছে। বাংলার নারী সমাজের ওপর তার কোনো প্রতিক্রিয়া হয়নি। মানুষ এখনো সেই আদিম অসভ্য মানুষই রয়ে গেছে। তার এতটুকু এক তিলও উন্নতি হয়নি। তাহলে কেন আমরা নারীকে মায়ের জাত বলে এত শ্রদ্ধা করি? কেন মাতৃভূমিকে আমরা এত সম্মান দিই? কেন বঙ্কিমচন্দ্র সেই মাকেই উদ্দেশ্য করে গান গেয়েছিলেন, বন্দে মাতারম? সতীর মাথার মধ্যে সব যেন তখন তালগোল পাকিয়ে গেছে। স্ট্যান্ডিং কাউন্সিলের পোশাক পরিচ্ছদ, স্ট্যান্ডিং কাউন্সিলের বক্তৃতার ভঙ্গি, হাতের কাগজটাকে পাকিয়ে গোল করে দুলিয়ে দুলিয়ে সতীকে চ্যালেঞ্জ করা, এ যেন অসহ্য হয়ে উঠল। সতী শেষকালের দিকে আর কিছুই কানে গেল না। নিন্দে, কলঙ্ক, খ্যাতি, অখ্যাতি, সতীত্ব, অসতীত্ব, সমস্ত শব্দগুলো যেন মাথার মধ্যে ঢুকে এক অশরীরী আন্দোলন শুরু করে দিলে। সতীর মনে হলো যেন এইবার আর তার শাশুড়ি নয়, এবার আর এক প্রিয়নাথ মল্লিক রোডের বাড়ির ভেতর উঠোনে নয়, এবার যেন কলকাতার চৌমাথার উপর দাঁড়িয়ে সভ্য শিক্ষিত মানুষ সার সার একের পর এক তার উপর রেপ করছে, আর সে অসার অচৈতন্য হয়ে পড়ে আছে সকলের সামনে বিবস্ত্র হয়ে। শুধু সামান্য একটা দুটো ক্ষীণ শব্দ যেন তার কানে ভেসে এলো দূর থেকে। কেউ বলছে, বরফ বরফ। কেউ বলছে, হাওয়া হাওয়া। কেউ বলছে,
আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো গড়িয়াহাটার লেভেল ক্রসিংয়ের বাড়িতে। বাইরে ভেতরে ক্রমে যেন আরও অস্বস্তি জমে উঠল। দীপঙ্কর তখনও চুপ করে বসেছিল হেলানোর চেয়ারটায় হেলান দিয়ে। হঠাৎই একটা ঝনঝন শব্দে দীপঙ্কর চমকে উঠেছে। কেউ যেন একটা বিকট আর্তনাদ করে উঠল পাশে। দীপঙ্কর চমকে উঠে জিজ্ঞেস করলে, কে কে? রঘুর গলার আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। বললে, আমি আমি দাদাবাবু। কি হলো? কিসের শব্দ হলো? রঘু বললে, আগে হাত থেকে কাঁচের প্লেটটা পড়ে গেল। আমি আলোটা জ্বালতে এসেছিলাম, আপনি একলা অন্ধকারে বসে আছেন তাই। তারপর আলোটা জ্বেলে দিতে দেখা গেল কাঁচের প্লেটের ভাঙা টুকরোগুলো সারা ঘরময় ছড়িয়ে পড়ে আছে। কার পায়ে ফুটবে আবার, তাই রঘু তাড়াতাড়ি একটা ঝাঁটা নিয়ে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করতে লাগলো। দীপঙ্কর বললে, হ্যাঁ, ভালো করে ঝাঁট দিয়ে দাও, দিদিমণির পায়ে ফুটলে আর রক্ষে থাকবে না, ওতে একেবারে সেপটিক হয়ে যাবে। একটা ছোট্ট টুকরোও যেন কোথাও না পড়ে থাকে, খুব সাবধানে কিন্তু। রঘু খুব যত্ন করে ঘর ঝাঁট দিতে লাগলো। দীপঙ্কর চেয়ারটাকে সরিয়ে নিয়ে ঘরের অন্য কোণে সরে বসল। বাইরে অনেক দূরে চাঁদ উঠেছে, একটা বিরাট থালার মতো চাঁদটা। ঢাকুরিয়ার এই দিকটার বাড়িগুলো অনেক ছোট ছোট, কয়েকটা তাল গাছ। ক্রমে ক্রমে তাল গাছগুলোও কমে যাচ্ছে, যত বাড়ি হচ্ছে তত কমে যাচ্ছে। আকাশের একেবারে পূবের দিকে বাড়ির ছাদটা ছুঁয়ে চাঁদটা উঠেছিল। ছাদে দাঁড়িয়ে হাত বাড়ালেই যেন চাঁদটাকে ছোঁয়া যাবে। আজকের খবরের কাগজটা আছে রঘু? রঘু খবরের কাগজটা দিয়ে গেল। কত দিন ধরে খবরের কাগজটা দেখার সময় হয়নি। কোনো খবর নেই কোথাও পড়বার মতো। প্রত্যেক দিনই সেই একই খবর, সেই স্টাফোর্ড ক্রিপ্ট, সেই মিস্টার এলএস অ্যামেলি, সেই মার্কুইস অফ লিনলিথগো, স্যার মনমথ মুখার্জি হাইকোর্টের চিফ জাস্টিস মারা গেছেন, মুসলিম লীগ, নলিনী রঞ্জন সরকার কমার্স মেম্বার, কোথায় কি বক্তৃতা দিয়েছে সেই সব। কোথাও কিরণের খবর নেই, কোথাও প্রাণমথবাবুর খবর নেই, কোথাও সুভাষ বোসের খবর নেই। মানুষের যুদ্ধে যেন সকলকে গ্রাস করে ফেলেছে, সব শুভ বুদ্ধিকে ভূমিসাৎ করে ফেলে দিয়েছে। কাগজটা আবার সরিয়ে রাখলে দীপঙ্কর। কিন্তু এত দেরি হচ্ছে কেন? হঠাৎ একটা গাড়ির আওয়াজ আসতেই দীপঙ্করের জন্য একটু সচেতন হয়ে উঠল। ওই ওই বুঝি সতী এসে পড়ল। রঘু বুঝি উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিল, সেও গাড়ির শব্দ পেয়ে বলে উঠল, ওই বুঝি দিদিমণি এলো। দীপঙ্কর বললে, ঘরটা ভালো করে পরিষ্কার করেছো তো তুমি? আগে হ্যাঁ দাদাবাবু। দীপঙ্করও তৈরি হয়ে সোজা হয়ে উঠে বসল। এত দেরি হলো আসতে? রঘু দরজাটা খুলে দিলে। দীপঙ্কর বললে, বাইরের আলোটা যেন আবার জ্বেলো না, ব্ল্যাক আউট আছে। না, বাইরের আলোটা জ্বালেনি রঘু। বাইরের চাঁদের আলো এসে সমস্ত ব্ল্যাক আউট যেন ধুয়ে মুছে ভাসিয়ে দিয়েছে। রঘু বললে, কই দিদিমণি নয় তো? দীপঙ্কর যেন অবাক হয়ে গেল। বললে, দিদিমণি নয় তো কে? কে এলো? কারা এলো রঘু? রঘু সদর দরজাটা আবার বন্ধ করে দিলে। বললে, ওটা অন্য গাড়ি, এখানে একটুখানি থেমে আবার চলে গেল, ওরা ঠিকানা খুঁজে পাচ্ছে না। তাহলে সতী নয়? সতী নয় তাহলে? দীপঙ্কর হেলানো চেয়ারটায় আবার হেলান দিয়ে বসল। এত রাত পর্যন্ত কি করছে সতী হাইকোর্টে? কোর্ট থেকে কি অন্য কোথাও গেল? প্রিয়নাথ মল্লিক রোডে? কিন্তু সেখানেই বা যাবে কেন হঠাৎ? তাহলে কোথায় গেল? এত রাত পর্যন্ত কি কি করছে সত্যি? দীপঙ্কর ঘড়িটার দিকে চেয়ে দেখলে রাত বাড়ছে, রাত আরও বাড়ছে, আর আকাশের চাঁদটাও বড় হচ্ছে।
হয়তো আজ পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ হয়তো এমনি করেই বেড়ে ওঠে। দীপঙ্কর আবার হেলান দিয়ে বসলো হেলানো চেয়ারটাতে। ওইদিকে নয়নরঞ্জিনী দাসের মাথার মধ্যে সমস্ত কিছু গোলমাল হয়ে গিয়েছিল। এতদিন যে নিশ্চিন্ততার মধ্যে জীবনটা চালিয়ে এসেছিলেন তিনি, সেই নিশ্চিন্ততায় যেন হঠাৎ একটা ফাঁক আবিষ্কৃত হলো। তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরের ঘরেই যাচ্ছিলেন। নিজের ছেলের সঙ্গে তার বহুদিন কথা বন্ধ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের ঘরের মধ্যেই কাটাতো। কখন ছেলে খেলো, কখন সে ঘুমোতে গেল, কখন ঘুম থেকে উঠল, এইসব কিছুই তার জানবার প্রয়োজন ছিল না। সনাতনবাবুকে গিয়ে শম্ভু ডাকত। সনাতনবাবু এসে খেতে বসতেন। কি খাচ্ছেন, কেন খাচ্ছেন তাও বুঝতে পারতেন না। শুধু যেন খেতে হয় বলেই খাওয়া, ঘুমোতে হয় বলেই ঘুমোনো। ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে ছেলের সঙ্গে মুখোমুখি হয়ে গেলে মামুনি মুখ ফিরিয়ে নিতেন। সনাতনবাবু কথা বলবার চেষ্টা করবার আগেই মামুনি কোথায় যেন অদৃশ্য হয়ে যেতেন। প্রথম প্রথম 1-2 দিন সনাতনবাবু এসেছিলেন মামুনির ঘরে। বাইরে থেকে ডাকতেন, মামুনি। ভেতর থেকে নয়নরঞ্জিনী বলতেন, আমার এখন সময় হবে না খোকা, পরে এসো। সেই কবে একদিন ছেলের বিয়ে হয়েছিল, ছেলের বউ এসেছিল এই বাড়িতে। সেই বোধহয় এই বাড়ির শেষ উৎসব। সেদিন নবদ বেজেছিল দেউড়িতে। চাকর, দারোয়ান, ঝি, ঠাকুর সবাই নতুন কাপড় জামা পেয়েছিল। তারপর থেকে যেন এক দুর্লঙ্ঘ অভিশাপ এই বাড়ির ওপর দিয়ে ধীরে ধীরে নেমে এসেছে। এতদিন যারা এই বাড়ির ঐশ্বর্যকে ঈর্ষা করে এদের দূরে রেখেছিল, তারা আবার একে একে কাছে আসতে লাগলো। অযাচিতভাবে এসে দেখা করে যেতে লাগলো। শুভাকাঙ্ক্ষী তারা কেউই নয়। নয়নরঞ্জিনী তা ভালো করেই জানেন। তারা কেবল খুঁটিয়ে খুঁটিয়ে বউয়ের কথা জিজ্ঞেস করত। চাকর ঝির সংখ্যা কেন কমেছে, গেটে কেন দারোয়ান নেই, সেই সম্বন্ধেই বেশি কৌতূহল প্রকাশ করত। যত কৌতূহল প্রকাশ করত ততই তিনি কঠিন পাথর করে ফেলতেন নিজেকে। শেষ পর্যন্ত কেবল নদিদিই ছিল। সেই নদিদিকে আশ্রয় করেই আবার তিনি আগেকার গৌরব ফিরে পাবার চেষ্টা করছিলেন। ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন এবার এমন জাঁকজমক করবেন, এমন নহবত সানাই বাজাবেন যে ভবানীপুরের গিন্নিদের একেবারে তাক লেগে যাবে। আলোর ফোয়ারা ছুটিয়ে দেবেন, 2000 লোক খাওয়াবেন। এইসব তার মনের গোপন বাসনা। এই বাসনা কারোর কাছেই তিনি প্রকাশ করতেন না। ভেবেছিলেন একেবারে কাজে দেখিয়ে দেবেন সকলকেই। কিন্তু সবই যেন ভেস্তে গেল, সবই যেন নিভে গেল হঠাৎ। আস্তে আস্তে তিনি ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। সনাতনবাবু তখন এক মনে পড়ছিলেন, খোকা। অনেকদিন পর অনেক দূর থেকে যেন আওয়াজটা ভেসে এলো, মামুনি। সনাতনবাবু উঠে এলেন, বললেন, আমায় ডাকছিলে মামুনি? মামুনির চেহারার দিকে চেয়ে সনাতনবাবু বুঝতে পারলেন না কি বলতে এসেছে মা। তবুও দুজনেই দুজনের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন। সনাতনবাবু বললেন, আমায় কিছু বলবে মামুনি? মামুনি বললেন, তোমাকে আর বলেই কি হবে বাবা, তুমি তো কোনো কাজেই আমার সাহায্য করতে পারবে না। কিন্তু একটা কথা তুমি শুনবে আমার? সনাতনবাবু বললেন, তোমার সব কথাই তো আমি শুনেছি মা। আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি কখনো, আর করবও না। মামুনি বললেন, সেসব পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই বাবা, তুমি শুনবে কি না তাই বলো। আমার এখন মাথা ঘুরছে, আমি বেশি কথা বলতে আসিনি। সনাতনবাবু কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। আবার বললেন, তোমার কি শরীর খারাপ হচ্ছে মামুনি? আমার শরীরের কথা তোমায় ভাবতে হবে না বাবা। সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটাখাটনি করলে
শরীর কখনো কারোর ভালো থাকতে পারে? আমি শরীরের কথা বলতে আসিনি তোমাকে। সনাতনবাবু বললেন, তা বলো না কি বলবে, আমি তো শুনছি। হঠাৎ মামনি বললেন, বৌমার কোনো তুমি খবর রাখো? কোন বৌমা? মামনি আর থাকতে পারলেন না, বললেন, দেখো সোনা, তুমি ন্যাকামো করো না। বৌমার কোনো খবর রাখো কি না সেটা শুধু আমি জানতে চাই। সনাতনবাবু এতক্ষণে বুঝতে পারলেন, বললেন, না। কোথায় থাকে তাও জানো না? না। আর সেই ছোঁড়াটার খবর? সে যেই ছোঁড়াটা মাতব্বরি করতে আসতো বারবার। দীপঙ্কর বাবুর কথা বলছো? মামনি রেগে উঠলেন, বললেন, অত নাম ফাম মনে থাকে না বাপু, নাম জানতেও আমি চাইনি। তা বৌমাকে একবার ডেকে দিতে পারবে? সে তার সঙ্গেই তো সে ছিল। সনাতনবাবু বললেন, ছি মা, ও কথা বলতে নেই। নয়নরঞ্জিনীর মাথা তখন আরও ঘুরছে। সমস্ত সন্ধেটা উকিলের কাছে বক বক করে শরীরটা যেন কেমন করছিল। বললেন, দেখো সোনা, একদিন আমি থাকবো না, সেই দিন তোমাকেই সমস্ত কিছু দেখাশোনা করতে হবে। সবই তো গেছে তোমার, বাড়ি, টাকা কড়ি, কর্তা আমার যা কিছু গচ্ছিত রেখেছিল সব গেছে। এখনই উকিলবাবুর কাছে শুনে এলুম এই বাড়িটাও গেছে। তা আমার আর কি, আমি আর কটা দিন বাঁচব। শেষকালে তুমিই থাকবে। তোমার জন্যই আমার ভাবনা, আর তোমার ভবিষ্যতের জন্যই আমার এত কথা বলা। বলতে বলতে নয়নরঞ্জিনীর যেন মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হলো। দুই পায়ে ভর দিয়ে যেন আর দাঁড়াতেই পারছিলেন না। সনাতনবাবু বললেন, তা আমি কি করব বলো? উকিলবাবুর কাছে যেতে হবে? নয়নরঞ্জিনী বললেন, আমি তো এই উকিলের কাছ থেকেই আসছি। সেসব কাজ তোমায় কিছু করতে হবে না। তোমায় যে কাজটা করতে বলছি সেই কাজটা কি তুমি পারবে? কি কাজ বলো? নয়নরঞ্জিনী বললেন, তাহলে এসো, আমার ঘরে এসো, আমার শরীর আর বইছে না। এই বলেই নয়নরঞ্জিনী সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। সনাতনবাবুও পেছন পেছন চলতে লাগলেন। ওপরে গিয়ে নয়নরঞ্জিনী বললেন, এসো, এইখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। বহুদিন পর আবার ছেলে আর মা এক ঘরে বসলেন। নয়নরঞ্জিনী বিছানার উপর বসে একটু হাঁপ ছেড়ে নিলেন, তারপর বললেন, দরজাটা বন্ধ করে দাও। সনাতনবাবু দরজাটা ভিজিয়ে দিলেন। নয়নরঞ্জিনী বললেন, না না, কেউ শুনতে পাবে, তুমি দরজাটা খিল দিয়ে দাও। ভেতর বাড়িতে বাতাসির মার কাছে দৌড়তে দৌড়তে ভূতির মা এলো। বললে, শুনেছ বাতাসির মা, আবার মায়ে পুঁতে ভাব হয়ে গেছে। বাতাসির মা জাতি দিয়ে সুপুরি কাটছিল। বললে, তা কে বললে তোকে? কে বললে? ওই তো শম্ভু, শম্ভু নিজে দেখে এসেছে। হুড়কো বন্ধ করে কী সব সলা পরামর্শ করছে বসে বসে। কে জানে কার কপাল ভাঙছে মাগি। ততক্ষণে শম্ভু এসে পড়েছিল। বললে, হ্যাঁ গো সত্যি, আমি তো পেছনেই দাঁড়িয়েছিলুম। আমাকে দেখেই মামনি দরজায় হুড়কো দিয়ে দিতে বললে দাদাবাবুকে। ভূতির মা বললে, এখন টাকার খাকতি হয়েছে না, এখন বোধহয় বৌদিমণিকে খোসামত করবে মাগি। শম্ভু বললে, শুনেছি নাকি বৌদিমণি বাপের এক কাড়ি টাকা পেয়েছে। বাতাসিমা সুপুরি কাটতে কাটতে বললে, মুইয়ে আগুন অমন সাউরি, সেই যে কথায় আছে না, ভাত দেবার ভাতার নয় কিল মারবার গোঁসায়। ভূতির মা বললে, তা ভাতার যদি নিজেই ডাকতে যায় তো ভাতারের কথা ফেলতে পারে বাঘ। বাতাসির মা থাকতে পারলে না। বললে, হোগো তবে শোনো বলি, শুন ভাতার শুন শ্বশুর ধরি তোমার পায়, আর রনে মারতে গেলে গামছা রয় না গায়।
এও হয়েছে তাই লো। হঠাৎই ওপর থেকে ডাক এলো, শম্ভু। দাদাবাবুর গলা নয়, মামনির। শম্ভু বললে, ওই ডাক পড়েছে। সনাতনবাবু তখন ঘর থেকে বেরিয়ে গেছে, মামনিও বেরিয়েছে। মুখ দেখে বোঝা গেল যেন এতক্ষণে মামনি খানিকটা শান্ত হয়েছে। বাইরে তখন পূব দিকে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। মামনি একবার সেই দিকে চাইলেন, বললেন, বেশি দেরি করো না সোনা, রাত অনেক হয়েছে। সনাতনবাবু বললেন, না মামনি, আমি যাব আর আসব। মামনি বললেন, শম্ভু, যা তো একটা গাড়ি নিয়ে আয়। সনাতনবাবু বললেন, শম্ভু, তুমি সেই দীপঙ্কর বাবুর বাড়িটা চেনো তো? তুমিও চলো আমার সঙ্গে। আমিও যাব? তাড়াতাড়ি হাজরার মোড় থেকে একটা ট্যাক্সি ডেকে আনতেই মামনি আবার বললেন, বেশি দেরি করো না সোনা, যাবে আর আসবে, অনেক রাত হয়ে গেছে। আর ঠিক তারপরেই সেই বিপর্যয়টা ঘটল। সনাতনবাবু তখনও গাড়িতে ওঠেননি। শম্ভু গাড়ির দরজাটা খুলে ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে সাইরেন বেজে উঠল, এক বিকট শব্দ করে। প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটা থরথর করে কেঁপে উঠল। সমস্ত কলকাতা শহরটা থরথর করে কেঁপে উঠল। সমস্ত ইন্ডিয়া, সমস্ত সাউথ ইস্ট এশিয়ার কমান্ড যেন থরথর করে কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। টোকিও থেকে জেনারেল তোজো বম্বার পাঠিয়েছে ক্যালকাটাতে। ক্যালকাটা ধ্বংস করে ফেলবে। ব্রিটিশ হেডকোয়ার্টার্সের ইস্টার্ন সাপ্লাই অফিসের মাথায় বোমা ফেলবে অ্যাক্সিস পাওয়ার্স। প্রথমে মৌমাছির গুনগুন শব্দের মতো একটা ক্ষীণ সুর, তারপর সব নিস্তব্ধ। সবাই প্রতীক্ষা করছে মৃত্যুর জন্য। মামনি বললেন, সোনা, নেমে এসো, নেমে এসো। আর কোথায় মাটি থেকে 50,000 ফুট ওপরে একেবারে আকাশের হৃৎপিণ্ডের অভ্যন্তরের অ্যাক্সিস সোলজাররা চোরের মতো ইন্ডিয়ার দেওয়ালে শীত কেটে ঢুকে পড়েছে। এখানে মানুষের সংসারে তখন কোন নাটকের কোন অঙ্ক অভিনয় হচ্ছে? প্রিয়নাথ মল্লিক রোড, গড়িয়াহাটা লেভেল ক্রসিং, স্টেশন রোড, প্যালেস কোর্ট আর হাইকোর্টের ভেতরে কোথায় টাকার আর ভালোবাসার আর ঘৃণা বঞ্চনার শীত কাটা হচ্ছে, তাও কেউ জানতে পারলে না। 1942 সালের 20 ডিসেম্বর রাত্রে পর পর বোমা ঢেলে গেল, একটা, দুটো, তিনটে। টেম্পল চেম্বার্সের কালো ময়লা চিট চেয়ারের ওপর এসে ধপাস করে বসে পড়লেন বউবাজারের প্রবীণ উকিল বিভূতিভূষণ বসু। বললেন, কই হে, গাঙ্গুলি কোথায় গেল? যে লোকটা এক কোণে বসেছিল সে বললে, আসুন আসুন, গাঙ্গুলিবাবু হাইকোর্টে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। আলিপুর 24 পরগনার জজ কোর্ট থেকে শুরু করে শিয়ালদা ব্যাংসাল কোর্ট ঘুরে হাইকোর্টে এসে যেই সার্কেলের শেষ, তার জাল ছড়ানো আছে চারিদিকে। এই কোর্টের সঙ্গে ওই কোর্টের, এই উকিলের সঙ্গে ওই অ্যাটর্নির নারীর যোগ যেন। একটা জাল টানলে অনেক নারীতে টান পড়ে। সারা কলকাতাময় মুক্তার, মোহরি, উকিল, ব্যারিস্টার সবাই যেন জাল ফেলে আপিস খুলে বসেছে। বিংশ শতাব্দীর পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এই জালে সবাইকে আটকে পড়তেই হবে। নয়নরঞ্জিনী দাসী, সনাতনবাবু, মিস্টার ঘোষাল, সতী, লক্ষ্মী কেউই ছাড়া পাবে না। দোষী নির্দোষী কারোর মুক্তি নেই ইন্ডিয়ান পেনাল কোডের দুর্বেদ্য জাল থেকে। বিভূতিবাবু বললেন, তাহলে তো বড় মুশকিল হলো দেখছি। কেন? বিভূতিবাবু জিজ্ঞেস করলেন, কিসের কেস আবার আজকে? ব্যারিস্টার দত্তের বিপ বুঝি? লোকটা বললে, সেই মার্ডার কেসটার হিয়ারিং আজকে লাস্ট ডিফেন্স ইউটেন্স এসেছে কি না? মিসেস ঘোষকে আজই তাই তো আমরা গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের বাড়ি থেকে নিয়ে এলুম।
কে মিসেস ঘোষ? আগে সেই প্রিয়নাথ মল্লিক রোডের নয়নরঞ্জিনী দাসীর পুত্রবধূ, সনাতন ঘোষের স্ত্রী। বিভূতিবাবু অবাক হয়ে গেলেন, বললেন, তাই নাকি? আমাদের কোর্টেও যে নয়নরঞ্জিনী দাসের একটা কেস আছে হে। ওই বাড়ি নিলামের নোটিশ বেরিয়েছে, লাখ টাকার ডিগ্রি। তাই হয়েছে বেশ একরকম। শাশুড়ি, বউ, হাজব্যান্ড সবাই আটকে পড়েছে। কিন্তু পুত্রবধূ তো আলাদা থাকে, জানেন না? বিভূতিবাবু বললেন, আরে জানি জানি, সবই জানি। শাশুড়ি সবই বলেছে। আজকে রাত্রিরে আবার আমার কাছে আসবে। এখন লাখ টাকার নোটিশ পেয়েছে। একবার বলেছি, আবার আজকেও বলবো। টাকাটা যেমন করে হোক জোগাড় করতেই হবে। তোমাদের ব্যারিস্টার পালিতের কাণ্ড। আগে ব্যারিস্টার বলছেন কেন, বলুন টাউট। বিভূতিবাবু বললেন, আর যা দিনকাল পড়েছে সবাইকেই টাউটগিরি করতে হবে। তারপর জাপানিরা এলে আর কি হবে তা ভগবান জানে। তারপর বললেন, তাহলে আজ উঠি, পরে টেলিফোন করে নেব। গাঙ্গুলিকে বলে দিও। বিভূতিবাবু ব্যস্ত মানুষ। ব্যাংসাল কোর্টে একটা কাজে এসেছিলেন। তারপর মক্কেলের খরচায় ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এখানে এসে কাজ সারবার মতলব ছিল। তারপর যেতে হবে রেজিস্ট্রি অফিসে, সেখান থেকে আরও অনেক জায়গায়। কিন্তু ওদিকে সেশনস জজের এজলাসে তখন হিয়ারিং শেষ হয়ে গেছে। জজ সাহেব কোর্ট বন্ধ করে দিয়েছেন। মিস্টার ঘোষাল অ্যাকিউজ বক্সে এতক্ষণ দাঁড়িয়েছিল নিশ্চল পাথরের মতো। সকাল থেকে বিকেল পর্যন্ত চুরুটও খেতে পায়নি, অথচ মেজাজ খারাপ করবার কোনো উপায় নেই। ইন্ডিয়ান পেনাল কোর্টে চরম ধারার অক্টোপাসে আটকে পড়েছে। সতী যখন প্রথম এসে উইটনেস বক্সে দাঁড়ালো, তখন একটু ভয়ও হচ্ছিল। সতীর একটা কথার ওপর নির্ভর করছে তার লাইফ। কিন্তু না, একে একে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে গেল ঠান্ডা মাথায়। একবার মনে হলো হয়তো এক্ষুনি সমস্ত কিছু ফাঁস করে দেবে। একবার মনে হলো সতীর যেন দ্বিধা হচ্ছে, সতী যেন আকাশ পাতাল হাতড়াচ্ছে। একবার মিস্টার ঘোষালের মনে হলো সতী যেন সত্যি কথাই বলে ফেলবে। কিন্তু না, মানুষের সমাজ সমস্ত মানুষ সমাজকে এমনভাবে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়েছে, এমন কৌশলে খবরের কাগজ, রেডিও, টেক্সট বুক দিয়ে তাকে গড়ে তুলেছে, মিথ্যে কথা বলতে আর দ্বিধা হলো না কারোর, সতীরও। স্ট্যান্ডিং কাউন্সিলের সমস্ত জারিজুরি, সমস্ত কলাকৌশল, সমস্ত চ্যালেঞ্জ সব কিছুই যেন পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে খসে পড়ল চুরমার হয়ে। শেষ পর্যন্ত স্ট্যান্ডিং কাউন্সিল বিপর্যস্ত হলো। সতীও বিপর্যস্ত হয়ে টলে পড়ল উইটনেস বক্সের ভেতর। কোর্ট শেষ হবার সঙ্গে সঙ্গে মিস্টার ঘোষালকে সুড়ঙ্গ পথ দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। ব্যারেট ল মিস্টার দত্তও চলে গেলেন তার নিজের চেম্বারে। অ্যাটর্নি গাঙ্গুলি তখন ফার্স্ট এডের ব্যবস্থা করবার পালা। কিন্তু তাও বেশিক্ষণ সময় লাগেনি জ্ঞান ফিরতে। আর এরপরে চোখ মেলে চারিদিকটা চেয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছিল। এতটুকুতেই মুষড়ে পড়বার মেয়ে নাকি সে? মিস্টার গাঙ্গুলি বললেন, চমৎকার, বিউটিফুল মিসেস ঘোষ, ওয়েল ডান, খুব ভালো বলেছেন। সতী বললে, মিস্টার ঘোষাল ছাড়া পাবেন তো? মিস্টার গাঙ্গুলি বললেন, খুব সম্ভব, তবে জাজমেন্ট এখনও তো বেরোয়নি। তা এখন আপনি কেমন বোধ করছেন? বাড়ি যেতে পারবেন? হ্যাঁ। তাহলে চলুন, আমরা পৌঁছে দিচ্ছি আপনাকে। মিস্টার গাঙ্গুলির দয়া মায়াও আছে। মক্কেলের জন্য মিস্টার গাঙ্গুলিরা অনেক করে থাকেন। পরে সমস্ত বিল হবে মক্কেলের নামে। তাড়াতাড়ি নিজের চেম্বারে বসালেন সতীকে। মাথার ওপর পাখাটাকে আরও জোরে চালিয়ে দিলেন। তারপর এক কাপ কফি এনে দিলেন। বললেন, আপনার খুব স্ট্রেন হয়েছে বুঝতে পারছি, এটা খেয়ে নিন, ততক্ষণে ট্যাক্সি আসছে। তারপর মিস্টার গাঙ্গুলি পাশের ঘরে চলে গেলেন। কার সঙ্গে যেন কী সব কথা বলতে লাগলেন। খানিক পর এসে বললেন, চলুন, আপনার ট্যাক্সি এসে গেছে। সতী উঠল। মিস্টার গাঙ্গুলি বললেন,
এক্ষুনি একটা ফোনে খবর পেলাম। কি খবর? একটা খুব ক্রাইসিস চলছে আপনার শ্বশুর বাড়িতে। সতী হঠাৎ ট্যাক্সিতে উঠতে গিয়েও থেমে গেল। মুখ ফিরিয়ে বললে, আমার শ্বশুর বাড়িতে? কিসের ক্রাইসিস? কারোর অসুখ? মিস্টার গাঙ্গুলি বললেন, না, আলিপুর কোর্টে আপনার শাশুড়ি নয়নরঞ্জিনী দাসীর নামে একটা কেসের ডিগ্রি হয়েছে। প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িটা নিলেম হয়ে যাবে কোর্টে। আপনার শাশুড়ি আমাদের এক উকিল বন্ধুর কাছে যাতায়াত করছেন। কেন? নিলেম হবে কেন? মিস্টার গাঙ্গুলি বললেন, শুনলাম নাকি অনেক দিন আগে তিনি এক গুজরাটি ভদ্রলোকের কাছে কিছু টাকা ধার করেছিলেন। সেই টাকাটাই এখন সুদে আসলে 1,00,000 টাকায় পৌঁছেছে। টাকা দিতে পারছেন না, তাই বসত বাড়ি নিলেম হচ্ছে। সত্যি যেন মনে মনে কি ভাবলে, তারপর গাড়িতে উঠে বসল। ট্যাক্সিটা চলতে শুরু করেছে ডালহৌসি স্কোয়ার দিয়ে। তখন সবে সন্ধে হয়ে এসেছে, শীতকালে সন্ধে। অল্পতেই অন্ধকার হয়ে যায় চারিদিক। সতীর মনে হলো এ আর দুরূহ পরীক্ষার মধ্যে দিয়ে যেন অতিক্রম করতে হচ্ছে তাকে। মিস্টার গাঙ্গুলি অনেক কথাই বলেছিলেন, বেশিরভাগ মিস্টার ঘোষালের কথা। নির্দোষ মানুষকে কেমন করে অকারণে আইনের কবলে পড়তে হয়, এসব অ্যাটর্নি আর বার অ্যাট ল আছে বলেই এখনও কলকাতার লোকেদের গায়ে আঁচ লাগছে না, এই সমস্ত কথা। হঠাৎই সতী জিজ্ঞেস করলে, কটা বাজলো? মিস্টার গাঙ্গুলি বললেন, 7টা। কেন? সতী আর কোনো কথাই বললে না। মিস্টার গাঙ্গুলি বললেন, আপনি মিস্টার ঘোষালের জন্য কিছু ভাববেন না। জাজমেন্ট বেরোলেই আমি আপনাকে খবরটা দিয়ে দেব। তা মাসের ছুটিতে কোথাও যাচ্ছেন নাকি? নানান সব অদ্ভুত প্রশ্ন করতে লাগলেন মিস্টার গাঙ্গুলি। বেশ বয়স হয়েছে। যেই বয়সে 4-5 ছেলের বাবা হওয়া যায়, মিস্টার গাঙ্গুলির সেই বয়স। সতী চুপ করে কথাগুলো শুনছিল। শেষকালে আর থাকতে পারলে না, বললে, দেখুন মিস্টার গাঙ্গুলি, মিস্টার ঘোষাল ছাড়া পান বা না পান তাতে আমার কিন্তু কিছুই আসে যায় না। শুনে যেন অবাক হয়ে গেলেন মিস্টার গাঙ্গুলি। সতী বললে, হ্যাঁ, মিস্টার ঘোষালের ফাঁসি হয়ে গেলেও আমার কিচ্ছু আসে যায় না। মিস্টার গাঙ্গুলি যেন এবার একটু কাজ ঘেঁষে বসলেন। বললেন, আমি কিন্তু অন্যরকম শুনেছিলাম। কার কাছে শুনেছিলেন? যার কাছে শুনে থাকুন, সত্যি কথাটা আমার কাছে শুনে রাখুন। আমি মিস্টার ঘোষালের কেস নিয়ে মোটেই ইন্টারেস্টেড নই। অথচ তার জন্য আপনি আজ এত কষ্ট করলেন? সতী বললে, কেন যে কষ্ট করতে গেলুম তাও ঠিক জানি না, অথচ তার ফাঁসি হলে আমি মনে মনে বেশি খুশি হতুম বোধহয়। মিস্টার গাঙ্গুলি আরও কাজ ঘেঁষে বসলেন। বললেন, আমি আপনার সব কথাই শুনেছি। আপনার জন্য সত্যি আমার দুঃখ হয় মিসেস ঘোষ। সতী কোনো উত্তরই দিলে না। মিস্টার গাঙ্গুলি আবার বলতে লাগলেন, আপনার ম্যারিড লাইফ বড়ই কষ্টকর। সত্যি আপনার মতো মেয়ের জন্য নতুন করে আইন করা উচিত। কত হিন্দু মেয়ে যে এইভাবে সাফার করছে, আমি তাদের অবস্থা যত দেখছি মনে মনে ততই কষ্ট পাচ্ছি। সতীর ক্রমে যেন ভয় করতে লাগলো। একটু সরে বসলো পাশের দিকে, মিস্টার গাঙ্গুলির স্পর্শের সান্নিধ্য থেকে বাঁচিয়ে, একেবারে দরজার গা ঘেঁষে। কিন্তু আর সরে বসবারও জায়গা নেই। এতক্ষণে যেন সত্যি আতঙ্ক হতে লাগলো। তারপর হঠাৎ বললে, আমাকে এখানেই নামিয়ে দিন, আমি এখানেই নামব। কোথায়? এইখানে কোথায় নামবেন এই সময়? এটা তো ভবানীপুর। সতী বললে, হ্যাঁ হ্যাঁ, এই ভবানীপুরেই নামব। আমি আমার শ্বশুর বাড়িতে যাব, প্রিয়নাথ মল্লিক রোডে। তবুও যেন মিস্টার গাঙ্গুলি বিশ্বাস করতে চাইলেন না। বললেন, আপনি সত্যি আপনার শ্বশুর বাড়িতে যাবেন? সতী তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলে, তারপর বললে, কেন, আপনার বিশ্বাস হচ্ছে না?
কিন্তু এত কাণ্ডের পরে আপনি এখানে যাবেন? মিস্টার ঘোষালের কাছে যে আমি সব শুনেছি আপনার সম্বন্ধে। সতী বললে, আপনি সমস্ত মিছে কথা শুনেছেন। মিস্টার ঘোষাল একজন মিথ্যেবাদী লোক, লায়ার। আপনাকে সব মিথ্যে কথা বলেছে। যেন প্রকাণ্ড একটা চড় এসে পড়ল মিস্টার গাঙ্গুলির গালে। সতী আবার বললে, আমার স্বামীর নামে মিথ্যে অপবাদ দিয়েছে আপনার কাছে। আমার স্বামীকে আপনি চেনেন না। ওরকম স্বামী কোনো মেয়েই পায় না, তা জানেন? মিস্টার গাঙ্গুলি যেন কেঁচোর মতো কুঁকড়ে গেলেন এক মুহূর্তে। এতদিন কেস চলছে, এতদিন এই কেসের সূত্রেই মেয়েটার স্বভাব চরিত্র সম্বন্ধে নানা কথা শুনে এসেছেন। মিস্টার গাঙ্গুলি ভেবেছিলেন এই সুযোগে হয়তো একটু ঘনিষ্ঠতাও হবে মিসেস ঘোষের সঙ্গে। কলকাতা শহরে এরকম অনেক মিসেস ঘোষ আছে। মিস্টার গাঙ্গুলিরাই সেই সব মিসেস ঘোষেদের ভরণ পোষণ করে আসছেন। কিন্তু এ যেন অন্যরকম। এই মিসেস ঘোষ যেন অনেকটা আলাদা জাতের। মিস্টার গাঙ্গুলি ভয়ে ট্যাক্সির মধ্যে সিটিয়ে উঠলেন। যেই মিসেস ঘোষ কোর্টে সাক্ষী দেবার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সে মিসেস ঘোষ এ নয়। এ যেন ফনাওয়ালা কেউটে। এইখানে গাড়িটা দাঁড় করান, দাঁড় করান। মিস্টার গাঙ্গুলি আর কোনো প্রতিবাদ করলেন না। ট্যাক্সি থামাতে হলো হাজরা রোডের মোড়েই। ইঁদুরের গর্ত মনে করে সাপের গর্তে হাত ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। এখন ছোবল খেতে হয়েছে নিজের দোষে। বললেন, আচ্ছা, নমস্কার। রাস্তার অন্ধকারে মিসেস ঘোষকে নামিয়ে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিলেন। তারপর সতীও চলে যাওয়া ট্যাক্সিটার দিকে চেয়ে রইল খানিকক্ষণ। লোকটা যেন ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। নিজের ওপরেও রাগ হলো সতীর। তার উপরে কেন এতখানি সাহস পায় সবাই? তার সিঁথিতে সিঁদুর জলজল করছে, তবু এতখানি অপমান করবার দুঃসাহস কেমন করে হয় ওদের? এর জন্য কে দায়ী? সে নাকি তার স্বামী? পায়ে পায়ে অনেকখানি চলে এসেছিল প্রিয়নাথ মল্লিক রোডের ভেতরে। রাস্তাটা এই শীতের অন্ধকারে জনবিরল হয়ে এসেছে। এত অপমানের পরেও কেন যাচ্ছে সে আবার? কেন যাচ্ছে এমন কাঙালের মতো? হয়তো এখানে নামবার দরকারই হতো না তার। হয়তো সোজায় চলে যেত গড়িয়াহাটের বাড়িতে। হয়তো মিস্টার গাঙ্গুলি অমন ব্যবহার না করলে এখানে নেমে পড়বার প্রয়োজনীয়তাও এমন অনিবার্য হয়ে উঠত না। তা হোক, ভালোই হলো। মন্দের চেয়ে ভালো। সতী মনে মনে ধন্যবাদ দিলে মিস্টার গাঙ্গুলিকে। মন্দির মধ্যেও এমনি করে মাঝে মাঝে ভালোর উদয় হয় হয়তো। বৌদিমণি, যেন ধরা পড়ে গেছে এমন করে ছিটকে উঠল সতী। কৈলাস কৈলাস দৌড়ে এসেছে কাছে। এসেই গড় হয়ে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। কি খবর তোমাদের কৈলাস? তুমি কখন এলে বৌদিমণি? বাড়িতে ঢুকেছিলে? সতী বললে, না, একটা কাজে এসেছিলাম এইদিকে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। তা তোমরা সব ভালো তো? শম্ভু কোথায়? কৈলাস বললে, শম্ভু তো মামনির সঙ্গে উকিল বাড়ি গেছে, এইবার ফিরে আসবে। আপনি চলুন না, দাদাবাবু ভেতরেই আছেন। সতী বললে, না, এখন অনেক রাত হয়েছে, আর ভেতরে যাব না। কৈলাস বললে, শুনেছেন তো আমাদের এই বাড়িটা নিলেম হয়ে যাচ্ছে, 1,00,000 টাকার দায়ে। মামনি উকিল বাড়ি আর ঘর করছেন কেবলই। কিন্তু কেন নিলেম হচ্ছে তা কিছু জানো তুমি? কৈলাস বললে, আপনাকে কত হেনস্থা করেছে মামনি, তা তো আমরা সবই জানি বৌদিমণি। মাথার উপর ভগবান বলে তো একজন আছে। বাতাসির মা বলছিল, ভগবানের দৃষ্টিতে কিছুই এড়ায় না, কিছুই এড়ায় না রে। চিত্তগুপ্তের খাতায় সবই লেখা থাকে। সতী বললে, তুই থাম, ভগবান বলে কেউ নেই কোথাও, ওসব বাজে কথা। কৈলাস আঁতকে উঠল, বললে, তুমি বলো কি বৌদিমণি? ভগবান না থাকলে আজকে মামনির এই দশা হয়? মামনির চেহারাটা তো তুমি আর দেখোনি। পেয়াদা যখন নিলেমের নোটিশ নিয়ে এলো,
তখন আমরা সবাই দেখেছি। তুমি চলো, একটিবার দাদাবাবুর সঙ্গে দেখা করবে, চলো। সতীর তবু যেন কেমন দ্বিধা হতে লাগলো। বহুদিন আগে একবার এমনি ভেতরে ঢুকে এক বিপর্যয় ঘটেছিল, তাও মনে আছে। কৈলাস বললে, বাতাসির মা কি বলে জানো বৌদিমণি? কি বলে রে কৈলাস? তুমি পালাগান শুনেছ বৌদিমণি? রামায়ণের পালাগান? হ্যাঁ, কালীঘাটে যখন থাকতুম শুনেছি। কেন? বাতাসির মা বলে, বৌদিমণি আমাদের সেই জনক নন্দিনী সতীলক্ষ্মী সীতা। সতী এবার হেসে ফেললে। কৈলাসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, বাতাসির মা আমাকে ভালোবাসে কি না তাই এই কথা বলেছে। কোথায় সীতা আর কোথায় আমি? দূর, ভগবান নিয়ে ওসব কথা বললে পাপ হয়, জানিস না? কৈলাস বললে, সত্যি বৌদিমণি, তোমার নামে যখন সবাই দোষ দেয় তখন আমাদের তাই মনে হয়। কে দোষ দেয় রে আমার নামে? কে আবার দেয় না? সবাই দেয়। সেদিন তো তোমার আপিসের একজন সাহেব এসে তোমার নামে জ্যাচ্ছাতাই করে বদনাম দিয়ে গেল। সত্যি বুঝতে পারলে না, বললে, কে? কি বললে সে? বললে তুমি নাকি দীপুবাবুর সঙ্গে পালিয়ে গিয়েছো, তোমাকে ফুসলিয়ে নিয়ে যাবার জন্য দীপুবাবুকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, এই সব কথা বললে। সত্যি আবার জিজ্ঞেস করলে, কে বললে রে এইসব কথা? আমাদের আপিসের ঘোষাল সাহেব? হ্যাঁ হ্যাঁ, ওই নামই হবে। কী সব মিথ্যে কথাই না গড়গড় করে শুনিয়ে গেল মামনিকে। তা মাথার ওপর ভগবান নেই ভেবেছ? নিশ্চয়ই আছে বৌদিমণি, নিশ্চয়ই আছে। নইলে আদালত থেকে কেন নোটিশ আসে মামনির নামে? সতীলক্ষ্মীর নামে বদনাম দিলে ভগবান কদিন আর সইবে? ভগবানেরও তো সহ্যের একটা সীমে আছে বৌদিমণি। হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল সতী। কেন এসেছিল মিস্টার ঘোষাল তার নামে কলঙ্ক রটাতে? যার জন্য আজ কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে এলো, যার প্রাণ বাঁচিয়ে এলো, সেই মিস্টার ঘোষাল এসেছিল এখানেও? এখানে এসেও তার সর্বনাশ করতে চেয়েছিল? তুমি ঠিক জানো মিস্টার ঘোষাল এসেছিল? কীরকম চেহারা বলো তো? কৈলাস চেহারাটা যেমন বর্ণনা দিলে ঠিক তেমনি মিস্টার ঘোষালের চেহারার সঙ্গে হুবহু মিলে গেল। তুমি ঠিক বলছো কৈলাস, মিস্টার ঘোষাল আমার নামে এইসব কথা বলে গেল এখানে এসে। কিন্তু কৈলাস হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়েছিল, বলে, ওই মামনি আসছে বৌদিমণি, উকিল বাড়ি থেকে মামনি আসছে। সরে এসো, এদিকে সরে এসো, বুড়ি দেখতে পেয়ে যাবে তোমাকে। সেই অন্ধকার ব্ল্যাকআউটের রাত্রে প্রিয়নাথ মল্লিক রোডের গলির ভেতর দাঁড়িয়ে সতী আর কৈলাস একটা বাড়ির পাঁচিলের আড়ালে গিয়ে আত্মগোপন করল। আর ট্যাক্সিতে পেছনের সিটে বসেছিল নয়নরঞ্জিনী দাসী, আর সামনের সিটে শম্ভু। গাড়িটা সোজা গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। কৈলাস বললে, আজ মামনির পূর্ণিমের নিশি পালন কি না, তাই সন্দেশ কিনতে গিয়েছিলুম। বুড়ির এদিক নেই ওদিক আছে কিন্তু। সতীর বিষয়ের ঘর তখনও কাটেনি। এখানেও এসেছিল মিস্টার ঘোষাল। খালি ট্যাক্সিটা প্যাসেঞ্জার নামিয়ে আবার গেট দিয়ে বেরিয়ে রাস্তায় এসে পড়ল। তারপর মোড় ঘুরে হাজরা রোডের দিকে চলে গেল নিঃশব্দে। সতী আর কৈলাস আড়াল থেকে বেরিয়ে এলো।